এসো দেবসেনা। মা, কি হয়েছে দেবসেনা? এত মন খারাপ করে আছো, কি হয়েছে মা? সীতা মাকে খুঁজতে আউট হাউসে গিয়েছিলাম, সীতা মাকে কোথাও পেলাম না। এতদিন গঙ্গা ছিল না, এখন যেই গঙ্গা এলো অমনি সীতা মাকে পাচ্ছি না। সেই জন্য আমার খুব মন খারাপ করছে। আচ্ছা মা, আমি গঙ্গাকে ডেকে কিছু একটা খেয়ে নেবক্ষণ। দেবসেনা দাঁড়াও, আমার তোমাকে কিছু বলার আছে, সেটা তোমাকে না ভুলে করতে হবে। তুমি যা যা বলেছো কখনো ভুলেছি আমি? আমাদের বাড়িতে যে গঙ্গা এসেছে তাকে আমার সন্দেহ হচ্ছে যে ও গঙ্গা নয়। তোমাকে বললে তুমি যদি কনফিউজ হয়ে যাও তাই কিছু জানাইনি, তাও আমার জন্যই সই। তোমাকে যা বলবো তা কিন্তু তোমাকে করতেই হবে দেবসেনা। তুমি গঙ্গার কাছে গিয়ে আমরা প্রথম কোথায় দেখা করেছিলাম আর কোন পরিস্থিতিতে দেখা হয়েছিল জিজ্ঞেস করবে। হ্যাঁ, এই প্রশ্নের ও কি উত্তর দেয় সেটা শুনে বুঝতে পারবো ওকে। না মা, তুমি সবসময় আমাকে বলতে যে অযথা কখনো কারোর ওপর সন্দেহ করতে নেই, আর এখন তুমি এই গঙ্গার ওপর সন্দেহ করছো? গঙ্গা তো এখন বাড়িতেই চলে এসেছে, ওর ওপর সন্দেহ করো না মা। সেটা নয় মা, তুমি না হয় একবার আমার জন্য ওকে জিজ্ঞেস করো। ছাড়ো তো মা, আমি কি আমার গঙ্গাকে চিনি না? ওটা আমার গঙ্গাই। আমার স্কুলে যেতে দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি। বাই মা। May I come in, sir? Yes. স্যার, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট পোস্টের জন্য 4 জনকে সিলেক্ট করেছি। তাদের মধ্যে একজন সিলেক্ট হলে আমি অ্যাপয়েন্ট করে দেব। একজন একজন করে পাঠাও। ঠিক আছে স্যার। আপনি আসুন ম্যাডাম। ওকে, আসুন। স্যার গুড মর্নিং, মর্নিং। বসুন। থ্যাংক ইউ স্যার। নাম কি আপনার? শ্বেতা স্যার। টেল মি ইয়োরসেলফ। স্যার আই এম শ্বেতা। প্যাট্রনিক্স কোম্পানিতে অ্যাকাউন্টেন্ট হয়ে আমি 4 বছর কাজ করেছি স্যার। ওকে, আপনার রেজিউমটা দিয়ে যান, আমি কল করে নেব। ইউ ক্যান গো নাও। ওকে স্যার, It's থ্যাংক okay. ইউ। কি হলো? দিয়ে এসেছি, ফোন করে জানাবেন বলে। ম্যাডাম আপনি আসুন। হ্যাঁ স্যার। হ্যাঁ বলুন। আসুন। থ্যাংক ইউ Okay. স্যার। হ্যাঁ, ওটা একটু অ্যাডজাস্ট করে নিন প্লিজ। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ওকে ওকে, পরে কল করছি। নাম কি আপনার? নন্দিনী স্যার। আপনার বাড়ি কোথায়? কনকপুরের কাছে, পার্বতীপুরে। তোমার মায়ের নাম কি পার্বতী? হ্যাঁ স্যার। আমার কালচক্রটা দে, দে শিগগির আমার কালচক্র। ছাড় 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 স্যার, স্যার, কি হলো স্যার? স্যার, স্যার, এখন যেই আমাদের চোখে পড়ুক, যদি নতুন কোনো মেয়ে আমাদের চোখে পড়ে বা কোনো বাচ্চাও আমাদের চোখে পড়ে, তাদেরকেও সন্দেহের দৃষ্টি দিয়ে দেখতে হবে। তার কারণ আমাদের অন্তকাল শুরু হয়ে গেছে। স্যার কি হয়েছে? একে বাইরে পাঠাও। এই অফিসে আর কোনো মেয়েকে কখনো কাজে রাখবে না। ঠিক আছে স্যার। এই অফিসে শুধুমাত্র পুরুষেরা কাজ করবে। ঠিক আছে। সবগুলো পোস্টের জন্য শুধুমাত্র পুরুষ কর্মীদের নিয়োগ করো। গেট আউট। আসুন ম্যাডাম, চলে আসুন। যাও। আপনি যান ম্যাডাম।
এসো মাধবদা, কি বিষয়? গঙ্গার আসার সময় হলে ঠিক চলে আসবে। একটু আগেও আসবে না, একটু পরেও আসবে না, এটাই তো বলেছিলেন আপনি। আপনার কথা মতো ও ফিরে এসেছে মা। এখন আমি খুব খুশি মা। এই ভালো খবর দেবার পরে আপনি কেন কিছু বলছেন না মা? কি কথা বলতে বলছো? গঙ্গার সুরক্ষা করব এটা আমি বলেছিলাম, কিন্তু আমার কথা না শুনে অঘটন ঘটিয়ে ফেলল। আর সেই সময়ে আমি কোনো কিছু আটকাতে না পেরে চুপ করে দেখতে বাধ্য হয়েছিলাম। গঙ্গার সাথে আমি বিশ্বাসঘাতকতা করেছি। আমি নিজে একজন অবতার বলে খুব গর্ব করতাম, কিন্তু গঙ্গার সাথে যে অন্যায় হয়েছে সেটা প্রমাণ করলো যে আমি শুধুমাত্র একজন মানুষ, শুধুমাত্র মানুষ। মাধবদা, তুমি কি একটা বিষয় জানো? গঙ্গাকে আমি সাহায্য করতে পারিনি বলে আমি আমার ধ্যান, আরাধনা, সাধনা, অনুষ্ঠান সব বন্ধ করে দিয়েছি। এমনকি আমার ভৈরবকে মনের মতন করে পুজো করাটাও বন্ধ করে দিয়েছি। মা, এই সংসারে বাজে লোকেদের অধ্যায় শেষ হতে পারে, কিন্তু ভালো লোকেদের বিচলিত হতে নেই। প্রত্যেকের জন্মের সময় ভগবান কপালে তার ভাগ্য লিখে দেন। গঙ্গা কষ্টে থাকার সময় আপনি যে ওকে সাহায্য করতে পারেননি, সেটা ওরই ভাগ্য। ওর ভাগ্যে যদি লেখা থাকে, আপনি সেটা কি করে বদলাবেন? বদলাতেই হবে, ওটাকে বদলাতেই হবে। মনের মধ্যে অটুট ভক্তি থাকলে জমের পাশও মানুষকে কোনোভাবে পিছনের দিকে ফিরিয়ে আনতে পারে না। তার সাক্ষী মার্কণ্ডে। কোনো কিছু করার থাকলে সেটা করতেই হবে, সেটা যে দেবতারই স্থান হোক। কিন্তু দেবতার হাত দিয়ে সেই কাজ করানোর ক্ষমতা মানুষের নেই। ভৈরবকে কোনো খুঁত দেখানো যাবে না, কিন্তু ভৈরব থাকা সত্ত্বেও গঙ্গার জীবনে কষ্ট পাওয়ার পরিস্থিতি এসেছে। তার কারণ আমি। জয়শালী লোকেদের শুধুমাত্র ওই ভৈরবের কাছেই থাকতে হবে। পরাজয়ের মুখ দেখেছি আমি, তাই ভৈরবের কাছে আমার জায়গা নেই। এমনকি আমার পুজো ভৈরব নেবে না। মা, গঙ্গা যতদিন ডেরার পুজো করেছে ততদিন ওর কোনো সমস্যা হয়নি, আর যখন ও পুজো বন্ধ করেছে তখনই ওর সব সমস্যা শুরু হলো। কোনো দেবতার পুজো করতে হলে কেন তার পুজো করছো সেটা জিজ্ঞেস করো না, আর যদি না করো তাহলেও তার কারণ জিজ্ঞেস করবে না। মা, আপনার আশীর্বাদের শক্তি যেন ওর উপর সব সময় থাকে। কম হবে না। ভৈরব কোনো কিছু কেড়ে নিতে জানে না। ভৈরব দিলে দেওয়ার মতনই, যে কোনো সময়েই ভৈরবের দেওয়া শক্তি তেমনই থাকবে। থাকতে তো হবেই মা। আমাদের মতো লোকেদের পাশে আপনার মতো মানুষকে তো সবসময় থাকতে হবে। আপনার কথা সত্যি হলো বলে আমার মেয়ে বাড়ি ফিরে এসেছে। আপনাকে বাড়িতে গিয়ে আমার মেয়েকে আশীর্বাদ করতে হবে মা। ওকে আশীর্বাদ করার মতন আমি কেউ নই। ভৈরবের থেকে যেমন দূরে যেতে পারেন না, তেমন গঙ্গার থেকেও আপনি মুখ ফিরিয়ে নেবেন না। ও আপনার গঙ্গা মা। ও আমার গঙ্গা নয়। ও একজনের মেয়ে হয়ে জন্মে একজনের অংশ হয়ে থেকে একজনের রূপ পেয়ে একজনের ধর্ম রক্ষা করার জন্য একা এখানে এসেছে। আমার ওকে দেখার সময় তখনই আসবে যখন আমি ওই বাড়িতে যাব। এখন আপনি যান,
আপনার কথা পুরো বুঝতে না পারলেও ওর কিছু বিপদ আছে, আমি সেটা বুঝতে পারছি। যত বিপদই ওর আসুক না কেন, আপনি যদি ওর পাশে থাকেন সব ঠিক হয়ে যাবে। সেই ভরসাতেই তো আছি মা। আসছি মা। তুমি আসার পরে দাদা আর অরুণ দুজনেই খুব খুশি হয়েছে। আমিও দেখলাম গঙ্গার জন্য সবাই কতটা ভাবে, এখন বুঝতে পারছি। কি ব্যাপারটা কি? এখানে গঙ্গাকে তেল মারা হচ্ছে কেন? কোনো কাজ নেই নাকি? গঙ্গার ব্যাপারে কথা বললে এত জ্বালা কিসের তোমার? এখন গঙ্গায় সবকিছু, এটা ভালো করে বুঝেছো তো? গঙ্গা চলে যাওয়াতে ভেবেছিলাম বেঁচে গেলাম, সম্মান দিতে হবে। এইখানে কি সম্মান? সব আমার কপাল। গঙ্গা বাড়ি এলো বলে সীতা বাড়ি ছেড়ে চলে গেল। সীতা বাড়ি ছেড়ে চলে গেছে সেই ব্যাপারে কারো কোনো চিন্তাই নেই। ওই সব এলো সময় আরেকজন বসে বসে তামাশা টাইম করতে। পাস করো, আমার কষ্ট বোঝার কেউ নেই। কি হয়েছে বলো তো? ওরে বাবা। এত টেনশনে আছো কেন? তোর বরের মতো আমার বড়ও যদি ব্যবসার কাজে বাইরে বাইরে ঘুরে বেড়াতো ভালো হতো, তা না বাড়ির মধ্যে বসে বসে খালি অন্ন ধ্বংস করে যাচ্ছে। আরে আমার পোড়া কপাল, এইটা তোমার কাছে একটা বড় সমস্যা? আরে এমনি এমনি থাকলে তো ভালোই হতো। এখন বলছে জ্বরে ওর কাঁপুনি ধরছে, ওর এমন শীত করছে যে ঘরের মধ্যে এসিটা পর্যন্ত চালাতে দিচ্ছে না। সবই আমার পোড়া কপাল। তুমি না সবকিছুতেই এই বাড়ির নামে দোষ কেন দাও বলো তো? সব সময় তোমার মুখে শুধু অভিযোগ। চলো গঙ্গা, আমরা গিয়ে ওনাকে দেখে আসি। ওনাকে দেখে আসবে? চলে তো যাচ্ছি। কিরে, তোরা কোথায় যাচ্ছিস? দেবীর স্বামী শরীর খারাপ দাদা, তাই? চলো। ঈশ্বর, 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 কি হয়েছে ঈশ্বর? কি হলো কিছুই বুঝতে পারছি না, খুব শীত করছে। কিরে, স্বামীর শরীর খারাপ, ওর কি হয়েছে সেটা দেখবি তো? সেটা না দেখে নানা রকম বাহানা করছিস। আমি তো ভাবলাম সামান্য একটু জ্বর এসেছে বোধহয়, ওর যে এতটা শরীর খারাপ আমি কি বুঝতে পেরেছি দাদা। দেবী, ও এভাবে কাঁপছে আর তুমি ওকে একবারও দেখলে না? দাদা, হ্যাঁ? তুমি ডক্টরকে একটা ফোন করো তো। তুই যে কি মেয়ে না। হ্যালো ডক্টর, আমি রাজশেখর। আমার বাড়িতে ঈশ্বরের শরীর খারাপ হয়েছে, যদি একবার আসেন। ও ঠিক আছে। কি হলো দাদা? ডাক্তার একটা এমার্জেন্সি কেসে ব্যস্ত আছে, এখানে আসতে অনেক দেরি হয়ে যাবে। দাদা, অ্যাম্বুলেন্স একটা ফোন করে দিই, হসপিটালে নিয়ে যাই। বাবা, এখনই অ্যাম্বুলেন্স ডাকার কি দরকার? সামান্য একটু জ্বর এসেছে, জ্বর বেড়ে গেলে তারপর না হয় হসপিটালে নিয়ে যাবেন। ঠিক হয়ে গেল। ও যে গঙ্গার রূপ ধরে আছে সেটাও ভুলে গেছে। এই ভৈরবী তার মায়ের খেলা শুরু করে দিয়েছে। গঙ্গায় হাত দেওয়ার সাথে সাথে মন্ত্রের মতো উঠে পড়লো, এটা কি করে হলো? হ্যাঁ, ওটা তো এতে এত আশ্চর্য হবার কি আছে? গঙ্গার তো ঠাকুরের প্রতি অনেক ভক্তি। ওর হাতে তো বিশেষ ত্রিশূল রেখা আছে।
এখন আবার সব মন্দিরেও ঘুরে এসেছে, তাই তো ওর মধ্যে পজিটিভ এনার্জি রয়েছে। কি গঙ্গা, ঠিক তো? যাই হোক, মঞ্জু সব বিশ্বাস করেছে মনে হলো। এই ভৈরবী যাতে তাড়াহুড়ো না করে সেটা বলতে হবে। এটা কি করে হলো? আমি কপালে হাত রাখাতেই উনি কিভাবে সুস্থ হয়ে গেলেন? দেবী, গঙ্গা হাত রাখতেই ঈশ্বর কেমন ঠিক হয়ে গেছে দেখো। এটা কিন্তু গঙ্গার হাতের গুণ। আরে রে, অনেকক্ষণ না খেয়ে থেকে আমার খিদে পেয়ে গেছে। তোমরা সবাই এখানে কি করছো? আরে রাস্তা ছাড়ো, রাস্তা ছাড়ো, তাড়াতাড়ি রাস্তা ছাড়ো। আরে খুব জোরে খিদে পেয়েছে। ওরে কপাল আমার! আরে এই ভৈরবী, আমার কথা শোনো, সব ঠিকই আছে। এবার থেকে মাথা গরম করো না। রাজশেখর, আসুন দাদা। রাজশেখর কোথায়? হ্যাঁ, ওপরে আছেন, আমি ডাকছি, আপনি একটু বসুন। আচ্ছা শোনো, আমার জন্য এক কাপ কফি নিয়ে এসো তো। হ্যাঁ ঠিক আছে, এক্ষুনি আসছি। গঙ্গা, লক্ষ্মী কোথায় গো? উনি বোধহয় দোকানে গিয়েছেন, কিছু দরকার হলে আমায় বলুন। বিজুদা এসেছেন আর উনি এক কাপ কফি চাইছেন। ঠিক আছে, আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি। আচ্ছা। কফি। কি দেখছেন অমন করে? কফিটা নিন। রাজশেখর, 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 রাজশেখর! পার্টনার, পার্টনার! আরে বিজু, নীলা বললো যে তুই এখানে এসেছিস। আরে তুই এমন করছিস কেন? গঙ্গা, গঙ্গাকে আমি নিচে দেখলাম। ওহো, তুইও গঙ্গাকে দেখলি আর ওকেই তুই গঙ্গা বলে মেনে নিলি? আরে বস বস। কি বলছো পার্টনার? বিজু, ভৈরবী গঙ্গার রূপ নিয়ে আছেন। খুনের ব্যাপারটা অরুণের কাছ থেকে লুকিয়ে রাখবার জন্য এই প্ল্যানটা আমি করেছি। প্ল্যানটা কেমন লাগলো তোর? আমি তো বুঝতেই পারিনি পার্টনার, মরে যাওয়া গঙ্গা কি করে আবার ফিরে এলো। আমি তো ভয় পেয়ে গেছিলাম। নিশ্চয়ই কোনো কারণ আছে, বুঝলি? কারণ ছাড়া তুই এখানে আসিসনি। বল আমায় কেন এসেছিস? আমি কিছুতেই শান্তি পাচ্ছি না। যখনই কোনো মেয়েকে দেখি মনে হয় যেন সেই নন্দিনী। আমি ভয় পেয়ে যাই। সেই জন্যই আমি তোমার বাড়িতেই থাকবো ভেবেছি, তাই এলাম। তুই এখানে থাকলে তো ভালোই হয়, তুই এখানেই থাক। কিন্তু একটা কথা, ভৈরবীকে দেখে ভয় পাস না। ভাবিস না গঙ্গা জীবন্ত হয়ে তোর কাছে এসেছে। ঠিক আছে রাজশেখর, তুমি যা বলবে তাই হবে। কিন্তু এই ব্যাপারটা স্বামীজি জানেন? ও নেই বলেই ভৈরবীকে আমি বললাম গঙ্গার রূপ ধরে এখানে থাকতে। নন্দিনীর রূপ বদলে যাওয়ার পর থেকে স্বামীজিরই আর দেখা নেই। তাহলে নন্দিনীর ব্যাপারে কি করে খোঁজ করব? ওটা আমিও ভাবতে পারছি না রে। নন্দিনীর অন্য মেয়ের রূপে বদলে যাওয়াটা আমরা না জানতে পারি, কিন্তু ওই মুনির স্বামী তো নিশ্চয়ই জানবে। হ্যাঁ, ওই মুনির স্বামী নিশ্চয়ই জানে। তাহলে ওই মুনির স্বামীকে যদি খুঁজে বের করতে পারি, তাহলে নন্দিনী কোন রূপ ধরে আছে আমরা জানতে পারবো।
ভালো ভেবেছিস। রঙ্গনায়কী মা, আশীর্বাদ করুন। মাধবদা বলেছিলেন যে আপনি আসবেন, আপনি এসেছেন, খুব ভালো লাগছে। গঙ্গা যেহেতু বাড়িতে এসেছে তাই আমাকে যখনই হোক আসতেই হতো, কিন্তু বাড়িতে কেউ এলে তা সৎকার করার জন্য কেউ থাকবে না এটা আমি ভাবতে পারিনি। আপনি এমন কেন বলছেন? আমি অনেকক্ষণ হলে এসেছি, কিন্তু সেটা কেউ জানতেও পারলো না। সবাই এখানেই আছে, চলে আসবে। আরে এসো। আরে আপনি আমাকে আশীর্বাদ দিন। আপনার অনেক কথা শুনেছি, আলাপ করতে পারিনি। আপনাকে দেখে ঈশ্বর দর্শন হলো, আশীর্বাদ করুন। আশীর্বাদ করুন, ভৈরব তোমাদের রক্ষা করুন। এই নাও। এসো দাদা। নমস্কার মা, কখন এসছেন? ভৈরব কল্যাণ করুন। কে ইনি? ইনি হলেন রঙ্গনায়কী মা, ওনার অনেক মহিমা আছে, আশীর্বাদ নাও। তোমরা সবাই তো প্রসাদ নিলে, কিন্তু আসল নেবার লোকই তো সেটা নিল না। হ্যাঁ, এটা আপনি কি বলছেন মা? গঙ্গার ব্যাপারে বলছেন আপনি? আমি ডাকছি। গঙ্গা, গঙ্গা। নমস্কার। রঙ্গনায়কী মা তোমাকে কত ভালোবাসেন। উনি যখন এসেছিলেন তখন কোথায় ছিলে তুমি? এসো, মায়ের আশীর্বাদ নাও। কি চিন্তা করছো তুমি? রঙ্গনায়কী মায়ের কাছে এসে আশীর্বাদ নাও। আরে এটা কোনো ব্যাপার নয়, গঙ্গাকে একদম জোর করবে না, ছেড়ে দাও। কি বলছো তুমি দাদা? গঙ্গার মনটা তো ভালো নেই। রঙ্গনায়কী মায়ের কাছে আশীর্বাদ পেলে ওর মনটা ভালো হবে। ও আসুক দাদা। গঙ্গা এসো মা, এসো। তোমার মনের ভক্তির জন্যই নিজেই প্রথমে গিয়ে বিভূতিটা নেওয়া উচিত ছিল। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? যাও মা। না, আপনি ওকে যতই বলুন, ও আমার কাছে বিভূতি নেবে না। কারণ হলো ও গঙ্গাই নয়। মনে দুঃখ পেয়ে বিরক্ত হয়ে ওর আর ইচ্ছে নেই এই সব কিছু করার। দৈবভক্তি হারিয়ে ফেলে সামান্য মেয়ে হয়ে এসেছে ও যে পরিমাণ কষ্ট পেয়েছে তাতে ওর আর বিভূতি লাগবে না। আর ওর কষ্ট পাওয়ার পিছনে কারণ হলো আমার ওর থেকে দূরে থাকা। ওর মনে এই ধরনের কোনো চিন্তা থেকে থাকলে আমি সেটা বদলে দেব। তোমার সাথে আমার কিছু কথা বলার আছে, এসো। কি চিন্তা করছো? মা তোমাকে ডাকছেন, যাবে তো? যাও গঙ্গা।
আপনি হাসছেন কেন? কৃপার খেলা করার মেয়ে আমার সাথে লুকোচুরি খেলছে। আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। সাধারণ মানুষ এটা না জেনে থাকতে পারে, হাহ, কিন্তু অসামান্য মানুষদের থেকে তুমি এটা কি করে লুকিয়ে রাখবে? আমি তো আমার জীবনের সবকিছুই হারিয়ে ফেলেছি, আপনি আমাকে অসাধারণ বলছেন কেন? তুমি বেশ ছলনাময়ী বলে শুনেছিলাম, কিন্তু তুমি পদ্মবেশধারীও হতে পারো। দেখুন, আপনার কথা আমি কিচ্ছু বুঝতে পারছি না। মানুষ তো সবসময় একরকম থাকতে পারে না, নানান পরিস্থিতিতে মানুষ বদলাতেই থাকে। তেমনি আমিও বদলে গেছি। আপনার কেন মনে হচ্ছে আমি গঙ্গা নই? মানুষ যা চায় তা সবসময় পায় না, তাই এখন আমি আমার মতন আছি। আমার কারুর আশীর্বাদের প্রয়োজন নেই। তোমার কারোর আশীর্বাদের প্রয়োজন নেই? না, প্রয়োজন নেই। এখন থেকে তোমার এই গ্রাম দেবতা আম্বা মায়ের আশীর্বাদ লাগবে না? প্রয়োজন নেই। এই মহলের সাথে জড়িয়ে থাকা নাগমাতার আশীর্বাদ? প্রয়োজন নেই। জঙ্গলের দেবীর আশীর্বাদ? প্রয়োজন নেই। কেন তুমি থেমে গেলে? জঙ্গলের দেবীর আশীর্বাদ যে লাগবে না এটা তুমি বলতে পারো? জঙ্গলের দেবী? তিনি কে? যে তোমাকে সৃষ্টি করেছে তার সম্বন্ধে জিজ্ঞেস করছো তুমি? নন্দিনী, তোর আসল রূপ জানতে পারবো না ভেবে এত জেদ করছিস তুই? তোর শক্তি নাগ হয়ে থাকলে সেই শক্তি অন্য কারোর কাছে দেখা, আমার কাছে দেখাতে হবে না। আমি সেটাই ভয় পাই না। যদি আমি চাই তাহলে তোর লুকিয়ে রাখা আসল রূপটা সবার সামনে তুলে ধরতে পারি। দেখবি? এখন যে বিভূতি তোকে দিলাম সেটা বাড়িতে সবার সামনে দিয়ে দিলে তুই আসলে কে সেটা সবাই জেনে যেত। কিন্তু আমি এখানে তোকে ধরতে আসিনি, শুধুমাত্র তোর মন বদলাতে এসেছি। এতদিন তুই একটা সাপ ছিলিস, কিন্তু এখন একটা মেয়ের রূপ পেয়েছিস। এই রূপ জঙ্গলের দেবীকে ভক্তি দেখানোর জন্য। সেবা করার মানসিকতার বদলে বদলা নেওয়ার মানসিকতা দেখাতে যাস না। এখনো পর্যন্ত তোর জন্য ঈশ্বর তাম্বুরান, কুমার, চামুন্ডি, কৃষ্ণ নাম্বোদরী, লতা নামের 5 জন প্রাণ ত্যাগ করেছে। তোর বদলার হিসেব এখানেই থামুক। আর কারোর প্রাণ নিস না তুই। নিজের বুদ্ধি এবার বদলে নে। যারা ভুল করেছে তাদের শাস্তি পেতে হবে। এই জেদটা এবার ছেড়ে দে তুই। বুঝতে পারলি? কিরে, কিছু না বলে চুপ করে আছিস কেন? কোনো প্রশ্নের উত্তর আমি দিতে চাই না। পরম্পরাগতভাবে আমাদের নাগ বংশের দায়িত্বে থাকা আমাদের জঙ্গলের দেবীর আসন ছিদ্র ছিদ্র হয়ে গেলে তার কি কষ্ট আপনি জানেন? সে কষ্ট আপনাকে বলতে পারবো না। একদিন নয়, দুদিন নয়, 20 বছর। 20 বছর ধরে আমি যে কষ্ট পেয়েছি সেটা আপনি কি করে বুঝবেন? ভালো কাজ করলে ভালো ফল পাওয়া যায়, খারাপ কাজ করলে খারাপ ফল পাওয়া যায়। এই কথাটা আপনি নিশ্চয়ই জানেন। জঙ্গলের দেবীর মন্দিরে যারা দিনের পর দিন অন্যায় কার্য করে গেছে তাদের আমি শাস্তি দিতে বছরের পর বছর অপেক্ষা করেছি। তাই আপনার দেওয়া মিষ্টি মিষ্টি উপদেশ আমার কানে ঢুকবে না। এত বছর ধরে যারা অন্যায় করে গেছে তাদের নাগ শক্তি কিছুতেই ক্ষমা করবে না, এটা আপনি মনে রাখবেন। পাপ কাজ করেছে যারা, তাদের আমি কাউকে ছাড়বো না। তুই এমনটা করতে পারিস না। আপনার কথা আমি কেন শুনবো? কারণ হলো এটা গঙ্গার পরিবার। গঙ্গাকে নিয়ে তো বড় বড় কথা বলছেন। ওরা গঙ্গার সাথে কি করেছে আপনি জানেন? গঙ্গা কতটা কষ্ট পেয়েছিল জানেন? জানি, সবকিছুই জানি। সবকিছু জেনেও রাজশেখরকে রক্ষা করতে চাইছেন।
ও যে পাপ করেছে তার জন্য ওকে শাস্তি দেবতারাই দিতে পারে। সেই কাজ তোকে করার অধিকার কেউ দেয়নি। ওটা আমার কর্তব্য, কারোর জন্যে সেই কর্তব্য আমি ছাড়তে পারবো না। যদি আমার কথা তুই না শুনিস তাহলে আমাকে বাধা হয়ে দাঁড়াতে হবে। আমাকে বাধা দেবেন না, নাগ বংশের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। তুই আমার সাথে প্রতিযোগিতা করার চেষ্টা করছিস। আমি প্রতিযোগিতা করতে আসিনি, আমি আমার কর্তব্য পূরণ করতে এসেছি। আপনার যদি এটা ভুল মনে হয়, আপনার যা করার আছে আপনি করতে পারেন, কিন্তু আমার যা করার আমি তাই করব। আর জয় তারই হবে যে ধর্মের পথে চলবে। আপনার যা করার সেটা আপনি করুন, আমার যা কর্তব্য আছে সেটা আমি করব। আপনার ভৈরব ঠিক করে দিক যে কার জয় হবে। তোর মা যা বলেছিল তুইও তাই বলছিস। তার কারণ আমার শরীরেও যে আমার মায়ের রক্ত আছে। হতে পারে তোর গায়ে পার্বতীর রক্ত বইছে, কিন্তু যে রূপ তুই পেয়েছিস সেটা গঙ্গার। গঙ্গা শুধু সবাইকে ভালোবাসতে জানে, যারা পাপ করেছে তাদেরও ক্ষমা করতে জানে, শত্রুতা না করে শত্রুদেরও ভালোবাসতে জানে। পার্বতীর মেয়ে হয়ে তোর মনে যতই রাগ থাকুক না কেন, তুই যে গঙ্গার রূপ ধরে এসেছিস সেই তোকে বদলে দেবে। গঙ্গার সাথে যে অন্যায় হয়েছে তার প্রতিশোধ নিতেই আমি গঙ্গার রূপ ধারণ করেছি। তোর এই বদলার ভাবনা ঠান্ডা করার জন্যই তুই এই গঙ্গার রূপ পেয়েছিস। আপনি যা বলছেন তা কোনোদিন হবে না। আমি সে যে দৈব বাক্য বলে, আমি যেমনটা বলি তেমনটাই হয়। দেখাই যাক। দেখে নিস তুই। আমি গঙ্গার রূপ পেয়েছি বলে আপনি এতগুলো কথা বলছেন। আপনার তো অনেক ক্ষমতা। আমি এই গঙ্গার রূপ কিভাবে পেয়েছি আপনি বলুন দেখি। সেইটা তুই তোর মা পার্বতীকে জিজ্ঞেস কর, ওই গল্পটা শুধুমাত্র উনিই জানেন। এখনো বলছি, গঙ্গা মরেনি, এখনো বেঁচে আছে। একদিন ও নিশ্চয়ই এই বাড়িতেই আসবে। ততদিন অবধি তোর কাছে ভাবার সময় রয়েছে। গঙ্গা মরেনি, এখনো বেঁচে আছে। একদিন ও নিশ্চয়ই এই বাড়িতেই আসবে। ততদিন অবধি তোর কাছে ভাবার সময় রয়েছে। ভৈরবী, সাপের ঢিপিতে গঙ্গার মঙ্গলসূত্র পরা নিয়ে তোমার সঙ্গে রঙ্গনায়কের শক্তির পরীক্ষা হয়েছিল। এখন যে তুমি গঙ্গার রূপ নিয়েছো সেটা না জেনে ও তোমাকে বাইরে নিয়ে গিয়ে কথা বলছে। তোমার ওপর ওনার কোনো রকম সন্দেহ হয়নি তো? তুমি যে ভৈরবী সেটা বুঝতে পারেনি তো? রূপান্তর বিদ্যায় বড় হয়েছি আমি। আমি যার রূপ ধারণ করি তার মতন ব্যবহার করি, আমাকে যাতে কেউ ধরতে না পারে। সব যেন ভালো হয়। আসুন মালিক, খেতে বসুন। সবার খাওয়া হয়ে গেছে? হ্যাঁ মালিক, সবার খাওয়া হয়ে গেছে। আজকে কে রান্না করেছে? আমি করেছি মালিক। কিন্তু অন্য সময় তো গঙ্গা রান্না করে। গঙ্গা দিয়ে আসার পরে কিচেনে আর আসেননি। গঙ্গা তো রান্না করতে খুবই ভালোবাসে। ও যখন বাড়িতে থাকে কাউকে তো রান্না করতে দেয় না। কি যে হয়েছে ওর। গঙ্গার খাওয়া হয়েছে? খাইনি মালিক, দেবসেনার জন্য খাবার নিয়ে গেছেন। তোমায় যখন জিজ্ঞেস করলাম তুমি বললে সবার খাওয়া হয়ে গেছে। যাও গঙ্গাকে ডেকে ঠিক নিয়ে আছে এসো। মালিক। লক্ষ্মী, তুমি যাও। আচ্ছা আমি দেখে মালিক, নেব। আমি আসছি। খাবার খাওনি কেন? আমার খিদে নেই।
তুমি মিথ্যে কথা বলছো। আমি কেন মিথ্যে বলবো? সীতার ব্যাপারটা নিয়ে তুমি এখনো আমার ওপর রেগে আছো। সেই রাগটা তুমি খাবারের ওপর দেখাচ্ছ কেন? আমার কিছু হয়নি। যদি সেরকম না হয় তাহলে খাবার খাও। বসো। খাও। তুই যে গঙ্গার রূপ পেয়েছিস সেই তোকে বদলে দেবে। খাও। তুমি এত আস্তে খাচ্ছ কেন? আমার আসলে খিদে নেই। দাঁড়াও। আমার উপরে তুমি এখনো পর্যন্ত রাগ করে আছো না? গঙ্গা, একটু টাওয়েলটা দাও প্লিজ। কোনো ব্যাপার নয় গঙ্গা, তুমি আমার সাথে কথা না বলেও আমাদের পরিবারকে নিয়ে চিন্তা করছো, এটাই যথেষ্ট। তুমি একদিন না একদিন আমায় ক্ষমা করে দেবে, আমি বিশ্বাস করি। ভৈরবী, তোমার কষ্ট আমি বুঝতে পারছি। অরুণের কথা ভেবে একটু সহ্য করো ভৈরবী। গঙ্গা আর অরুণ দুজনেই দুজনের প্রাণ। গঙ্গা আসেনি বলে আমার নামেও পুলিশে কমপ্লেন করতে যাচ্ছিল, সেই জন্য তোমার কাছ থেকে সাহায্য নিতে হলো। যা হয়েছে ওইসব ভুলে গিয়ে গঙ্গা যে আবার ওর কাছে ফিরে এসেছে সেই আনন্দেও এইরকম করছে। তুমি যে একজন যোগিনী সেটা আমি জানি। অরুণ তোমার সঙ্গে এইরকম ব্যবহার করাতে আমি একটা ধর্ম সংকটের মধ্যে পড়ে গিয়েছি। যত তাড়াতাড়ি হোক এই সমস্যার একটা সমাধান বার করতে হবে। অরুণ যে এই ব্যবহারটা করছে জানি তোমার পছন্দ নয়, তাই বলে রেগে গিয়ে তোমার নিজের রূপ যেন অরুণকে দেখিও না। তুমি একটু সাবধানে থেকো মা। কালচক্র না পাওয়া পর্যন্ত আমার আসল রূপ আমি কাউকে দেখাবো না। যত তাড়াতাড়ি সম্ভব কালচক্রগুলো নিয়ে তোর প্রাণও আমি কেড়ে নেব। আরে মা, এসো। খাবার খেয়েছো দেবসেনা? হ্যাঁ মা। দেবসেনা, প্রথমে আগে আমার সন্দেহটা দূর করো। মা, আবার তুমি গঙ্গার উপর সন্দেহ করছো?
কি করব দেবসেনা? গঙ্গা এই বাড়িতে আসার পর থেকে ওকে আমি লক্ষ্য করে যাচ্ছি। ওর হাবভাব গঙ্গার মতো একেবারেই না, কেমন যেন অন্য ধরনের। গঙ্গার উপর যদি সবসময় সন্দেহ করতে থাকো তাহলে এরকমই মনে হবে। তাহলে তুমি এখন গিয়ে ওদের দুজনকে এক করো দেখি। কি করে করব? তুমি যা বলো ওরা দুজনেই শোনে তো? হ্যাঁ। তুমি গিয়ে ওদের সাথে কথা বলে ভালো করে বুঝিয়ে ওদেরকে এক করো। ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে এক করছি ওদের। মা ঠিকই বলেছে, দুজনে ঝগড়া করেছে, রেগে আছে মনে হচ্ছে। এদের কিছু একটা করে এক করতেই হবে।